আমরা দেখলেই বুঝবো। সাধারণত যদি বাক্যের শুরুতে WH কোশ্চেন থাকে, সাধারণত যদি বাক্যের শুরুতে WH কোশ্চেন থাকে, WH কোনগুলি? যেই কোশ্চেনগুলি W এবং H দিয়ে শুরু হবে, যেমন WHAT হোয়াট, তাহলে এই হোয়াটে দেখো W আছে, H আছে। WHO হো, W আছে, H আছে। WHEN হোয়েন, W আছে, H আছে। তাহলে এই জাতীয় বাক্যগুলির, এই শব্দগুলিকে বলা হয় WH। আর এইগুলিতে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে বলা হয় WH কোশ্চেন। এরকম W এবং OH একটা ওয়ার্ড থাকবে, এরপরে হচ্ছে ইজ, আর, এম এই জাতীয় সব ওয়ার্ডগুলি থাকবে। হ্যাঁ, সহজভাবে বোঝার জন্য বলতেছি যে যেমন হো আর ইউ, সরি এখানে হোয়েন লিখছি না, সরি, হো আর ইউ। তাহলে যে প্রথমে একটা WH কোশ্চেন থাকবে, তারপর যদি হচ্ছে আমার একটা কি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে উইল, এই জাতীয় ওয়ার্ডগুলি থাকে, তখন সেটা শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে কোথাও যদি এরকম থাকে হো আর ইউ, এর শেষে আমরা দেব হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ হ্যাপি, আচ্ছা। এবং যদি শব্দের প্রথমেই কোনো অক্সিলারি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি একটা বাক্যের শুরুতেই থাকে, তার মানে ওটা একটা প্রশ্ন করা হচ্ছে। যেমন আর ইউ ওয়েল, WELL, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? আর ইউ ওয়েল। বাক্যগুলি আমাদের এরকম খেয়াল করতে হবে যে আর দিয়ে শুরু হয় একটা বাক্য, ইজ দিয়ে শুরু হয়, ইজেন্ট দিয়ে শুরু হয়, আরেন্ট দিয়ে শুরু হয়, তাহলে ওইগুলি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব আমরা। পরে হচ্ছে যদি আশ্চর্য জাতীয় কিছু একটা বোঝায়, তাহলে এগুলির শেষে আশ্চর্যবোধক চিহ্ন হবে, আশ্চর্যবোধক চিহ্ন হবে যদি আশ্চর্য বোঝায়। যেমন ধরো হচ্ছে এলাস, হুররা, শেম। এলাস অর্থ কি বলো তো দেখি, লিখো দেখি তোমরা কেউ, এলাস অর্থ। কথা বোঝা যায় না? নাসিরুদ্দিন কথা বুঝতেছো না? বাকিরা বোঝা যায়? বাকিরা কথা শুনতেছ? আচ্ছা, যদি দু একজন না বুঝো তাহলে তোমরা কলটা কেটে দিয়ে আবার ঢোকো, তাহলেই বুঝতে পারবা। অনেক সময় হয়তো তোমাদের নেটওয়ার্কের সমস্যা করে, তো যে যদি কেউ না বুঝো একটু কলটা কেটে দিয়ে আবার ঢোকো। সবসময় যে কোনো সময় যদি কথা না বোঝা যায় এবং স্ক্রিন যদি না দেখা যায়, তোমরা কলটা একবার কেটে দিবা, কেটে দিয়ে আবার ঢুকবা, তাহলে বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো এই যে হচ্ছে এলাস, এলাস মানে হচ্ছে দুঃখ, এলাস মানে হচ্ছে দুঃখ, মানে একদম তুমি দুঃখের সাথে যদি একটা কথা বলো যে হচ্ছে তখন এলাস বসে, তাহলে এলাসের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়। হুররা মানে তুমি মনে করো খেলায় জিতে গেছো, তখন কি বলো? হুররে, আমরা জিতে গেছি, বাংলা যদি বলি এরকম বলি না, এরকম ইংলিশ হলে হুররা, উই ওন দা গেম, আমরা খেলায় জিতে গেছি। তাহলে এরকম যদি হচ্ছে হুররা থাকে, এলাস থাকে, সেম, সেম মানে হচ্ছে লজ্জা, বল না লজ্জা, তুই এই কাজটা করতে পারলি, ছি। তাহলে এরকম যদি সেম এই ওয়ার্ড গুলি থাকে, এই তিনটা ওয়ার্ড যদি দেখো সাধারণত, তাহলে এদের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ফেলবো আমরা। ঠিক আছে, আচ্ছা। এরপরে কম্পাউন্ড ওয়ার্ডের মাঝখানে হাইফেন বসে, এটা আমরা প্র্যাকটিস করবো, সময় আরো ক্লিয়ার হবা। এখন কম্পাউন্ড ওয়ার্ড কোনটা? কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডটা অনেকগুলি অংশ মিলা একটা শব্দ হয়, অনেকগুলি অংশ মিলে একটা শব্দ। যেমন ফাদার ইন ল, ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর, ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। তাহলে এটা কিন্তু একটা শব্দ না, ফাদার একটা শব্দ, বাবা, ল হচ্ছে একটা আইন, আর ইন হচ্ছে এখানে একটা প্রিপোজিশনের মতো। ধরো আইনের মাধ্যমে যে বাবা হয়েছে, শ্বশুররা তো আগে বাবা থাকে না, তাই না? বিয়ে হওয়ার পরে, কাবিন করার পরে এই যে ধরো একটা আইন, এই আইনের মাধ্যমে সে বাবা হয়।
তাহলে এরকম আইনের মাধ্যমে যে বাবা, সেটাকে বলা হচ্ছে শ্বশুর। তাহলে ফাদার ইন ল, তাহলে এখন কেউ যদি একসাথে লেখো এরকম ভাবে ফাদার ইন ল, এটা কিন্তু ভুল হবে। ফাদারের পরে একটা হাইফেন হবে, ইনের পরে একটা হাইফেন হবে, তারপরে ল হবে। ওয়েল নোন, ওয়েল নোন মানে হচ্ছে খুব ভালো জানাশোনা, মানে তুমি কাউকে যদি খুব ভালোভাবে চিনো। ওয়েল মানে হচ্ছে ভালো, বেশ, আর নোন মানে হচ্ছে জানা। মনে করো একজন মানুষকে তুমি খুব ভালোভাবে জানো আর কি, সে কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ, মানে তার সম্বন্ধে সব ইনফরমেশন আছে। যেমন যার যার ক্লোজ ফ্রেন্ড, যে ক্লোজ বন্ধু অথবা ক্লোজ বান্ধবী, যে তার ব্যাপারে কিন্তু সবাই জানো, মানে সে কতটুকু ভালো, সে কতটুকু মন্দ, সে কি হচ্ছে মোবাইল বেশি চালায় নাকি হচ্ছে সে পড়াশোনা বেশি করে, এগুলি সবই জানো। এরকম সবকিছু ভালোভাবে জানা জিনিসটাকে বলা হয় ওয়েল নোন। তাহলে আমরা যদি বলি আই নো হিম, বা আই নো হিম, আই নো, আই ওয়েল নোন টু হিম, আমি তার কাছে খুব ভালোভাবে পরিচিত, মানে সে আমাকে খুব ভালোভাবে জানে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে কোথাও যদি তুমি ওয়েল নোন ওয়ার্ডটা দেখো, এটার মাঝখানে তুমি একটা হাইফেন দিবা, এই কথা হচ্ছে মেন বিষয়। এরপর হচ্ছে যদি কোনো একটা শব্দকে সংক্ষেপ করা হয়, কন্ট্রাকশন, কোনো একটা শব্দকে যদি সংক্ষেপ করা হয়, অথবা যদি সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি বসবে। যেমন ডো নট রান ইন দা সান, সূর্যের মধ্যে দৌড়ায়ও না, বা যখন অনেক বেশি রোদ থাকে তখন দৌড়ায়ও না, ডো নট রান ইন দা সান। এখানে ডো একটা শব্দ, নট একটা শব্দ, এই দুইটা শব্দকে আমি একত্রে সংক্ষিপ্ত করে লিখতে পারি। একত্রে সংক্ষিপ্ত করে লিখতে পারি, কি লিখতে পারি? ডি ও এন টি, ডন্ট। তাহলে দেখো ডো এর ডো এখানে বসছে, নট এন ও টি নট ছিল, নটের এন আর টি বসছে, মাঝখানের ওটা কিন্তু হারায় গেছে। তাহলে হারাই গেছে বোঝানোর জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, ডি ও এন টি, ডন্ট। তাহলে যে এরকম যদি কোনো একটা শব্দের দুইটা শব্দকে সংক্ষিপ্ত শব্দ করা হয়, তখন আমরা সেখানে কি দিব? একটা অ্যাপোস্ট্রফি এস দিব, ডন্ট, ডি ও এন টি, ডন্ট। মনে করো আই ক্যান নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি না। তোমরা সবাই পারো জানি, আমি ক্রিকেট খেলতে পারি না, আই ক্যান নট প্লে ক্রিকেট, এরকম একটা লাইন যদি হয়, তুমি এখানে ক্যান আর নটের একটা বানাই ফেললা, মানে কি লিখলা? আই ক্যান রে ঠিক রাখলা, নটের ওটাকে বাদ দিয়ে দিলা, আই ক্যান্ট, ক্যানটাকেও বাদ দিয়ে দিলা। CAN T, আই কান্ট প্লে ক্রিকেট। তাহলে এই যে ছিল ক্যান নট, এই ক্যান নট হয়ে গেল কান্ট, তুমি সংক্ষেপ করে ফেলছো, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। অথবা যদি হচ্ছে পসেসিভ নাউন বোঝায়, যেমন ফাদার মানে বাবা, আর যদি বাবার হয় মানে বাবার টাকা, বাবার একটা কলম, বাবার বই, তখন তুমি যদি লেখো ফাদার বুক, কারণ ফাদার মানে তো বাবা, বুক মানে বই, তাহলে বাবা বই হয়ে গেল, তাহলে বাবার বই হলো না কিন্তু। তাহলে বাবার বই লিখতে হলে কি লিখতে হবে? ফাদার্স বুক, তখন এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, ফাদার্স মানে বাবার, বাবার বুক। এগুলো হচ্ছে পসেসিভ নাউন। এরকম পসেসিভ নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসবে। এরপর হচ্ছে সম্বোধনের আগে বা পরে কমা বসে, এটা আমরা গত ক্লাসে বলছিলাম। তুমি যদি কাউকে কিছু নাম ধরে ডাকো, এই করিম এদিকে আসো, তাহলে এই করিমের পরে একটা কমা দিতে হবে। তুমি যদি বলো এই করিম এদিকে আসো, তাহলে এই করিমের পরে একটা কমা দিতে হবে। তুমি যদি বলো যে হচ্ছে আম্মা বাদ দেও, তাহলে আম্মার পরে একটা কমা দিতে হবে, কারণ আম্মারে তুমি ডাক দিচ্ছ, আম্মুরে সম্বোধন করছো, আম্মু ভাত দেও, তাহলে আম্মুর পরে একটা কমা দিতে হবে। পড়তে বসো রহিম,
পড়তে বসো রহিম, তাহলে পড়তে বসো পরে রহিম বলছো, তাহলে রহিমের আগে একটা কমা দিতে হবে, পড়তে বসার পরে একটা কমা দিতে হবে। এরকম কোনো কিছু যদি সম্বোধন করো তাহলে আগে পরে পড়তে বসো মানে কমা দিতে হবে। স্যার আসসালামু আলাইকুম, স্যারের সালাম দিলাম, তাহলে প্রথমে আগে স্যারের ডাক দিছো পরে সালাম দিছো, তাহলে ডাক দেওয়ার পরে একটা কলম কমা দিতে হবে। স্যার আপনার বইটা আমাকে একটু দিবেন, আগে স্যারের ডাক দিছো তারপরে বইটা চাইছো, তাহলে স্যারের পরে একটা কমা দিতে হবে। স্যার আমাকে একটু সাহায্য করতে পারবেন, আগে স্যার বলছো পরে সাহায্য চাইছো, তাহলে স্যারের পরে একটা কমা দিতে হবে। আমার একটু সাহায্য দরকার স্যার, আমার একটা বই দরকার স্যার, এইভাবে বলো না, দুইভাবে বলো কিন্তু, স্যার আমার একটা বই দরকার, আবার অনেক সময় বলো আমার একটা বই দরকার স্যার। তাহলে স্যার যদি পরে বলো তাহলে স্যারের আগে কমা দিবা এখানে, আমার একটা বই দরকার স্যার, তাহলে আমার একটা বই দরকারের পরে কমা দিবা, পরে লিখবা স্যার। আর যদি বলো স্যার আমার একটা বই দরকার, তাহলে স্যারের পরে আগে কমা দিবা, পরে লিখবা যে আমার একটা বই দরকার। একই শ্রেণীর শব্দ বা বস্তু আলাদা করতে কমা বসে। গত ক্লাসে বলছিলাম একটা শব্দ যদি বারবার হয়, একটা শব্দ যদি বা একই ধরনের শব্দ বারবার বসাইলে মাঝখানে কমা দিতে হবে। যেমন কি আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা বই কিনলাম, একটা কলম কিনলাম, একটা খাতা কিনলাম, সবই তো এক ধরনের জিনিস, মানে কেনার মতো জিনিসই কিন্তু। তাহলে একটা বই, একটা খাতা, একটা কলম, এদের মাঝখানে একটা একটা করে কমা দিতে হবে। আমি যদি বেশি তাড়াহুড়া করে বলে থাকি তাহলে তোমরা বললো, তাহলে আরো স্লো বলবো, বুঝতে সমস্যা হলে বললো আমাকে। বললাম যে আমি দোকান থেকে একটি বই, একটি খাতা, একটি কলম কিনেছি, তাহলে একটি বইয়ের পরে একটা কমা দিতে হবে, একটি খাতার পরে একটা কমা দিতে হবে। 6 নাম্বারটা বুঝো নাই, 6 নাম্বারটা আবার রিপিট করবো একটু পরে। যে আমি দোকান থেকে একটা বই কিনছি, একটা কলম কিনছি, একটা খাতা কিনছি, তাহলে একটা বইয়ের পরে একটা কমা দিব, একটা খাতার পরে একটা কমা দিব, একটা কলমের পরে একটা কমা দিব। যেমন তারা উদাহরণ কি দিছে, আই হ্যাভ বট, আমি কিনেছি, আই হ্যাভ বট কিনেছি, এ পেন একটি কলম, এ বুক একটি বই, এ পেন্সিল এবং একটা পেন্সিল, এন্ড এ রোজ এবং একটি গোলাপ। তাহলে দেখো যে এ পেনের পরে একটা কমা হবে, এ বুকের পরে একটা কমা হবে, আর সবার শেষে যেটা থাকবে ওইটার মধ্যে কমা হবে না, এখানে লেখা থাকবে এন্ড, লাস্টেরটার সাথে থাকবে কি এন্ড। তাহলে একই শ্রেণীর শব্দ বা বস্তু আলাদা করতে কমা বসে। ওকে। অথবা আরেকটা বিষয়, যদি কোনো কিছু অতিরিক্ত তথ্য দেয়া হয়, অতিরিক্ত তথ্য দেয়া হয় তাহলেও তাদের মধ্যে কমা বসে। মানে দুইটা আলাদা আলাদা বাক্য, কিন্তু একটা বাক্য হচ্ছে অতিরিক্ত তথ্য। যেমন এই যে দেখো পরেরটাই দেখো, ইন দা মর্নিং সকালবেলা, আই গো ফর ওয়াক আমি হাঁটতে যাই, আই গো আমি যাই, ফর এ ওয়াক হাঁটাহাঁটি করতে। তাহলে ইন দা মর্নিং আই গো ফর এ ওয়াক, সকালবেলা আমি হাঁটতে যাই। তাহলে এই যে আই গো ফর ওয়াক আমি হাঁটতে যাই, এটাই কিন্তু একটা বাক্য হয়ে যায়, আমি হাঁটতে যাই। পাশাপাশি তুমি আলাদা একটা তথ্য দিয়েছো, তুমি কখন হাঁটতে যাও, ইন দা মর্নিং, এই জন্য ইন দা মর্নিং এর পরে একটা কমা হবে। কোনটা বুঝো নাই পিঙ্কি, কয় নাম্বারটা? আচ্ছা দেখো বলা হচ্ছে ইন দা মর্নিং সকালবেলা, আই গো ফর এ ওয়াক, সকালবেলা আমি হাঁটতে যাই। তাহলে এখানে একটা লাইন হচ্ছে, আচ্ছা 6 নাম্বারটা বুঝাই দিব, আবার 6 নাম্বারটা একটু পরে আবার বুঝাই দিব। আই গো ফর এ ওয়াক আমি হাঁটাহাঁটি করতে বাইরে হাঁটতে যাই। কখন বাইরে যাও, ইন দা মর্নিং সকালবেলা, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে সকালবেলা আরেকটা হচ্ছে হাঁটতে যাই। এরকম দুইটা তথ্য যদি একটা লাইনের ভিতরেই থাকে, একটা লাইনের মধ্যেই দুইটা জিনিস যদি থাকে, তখন প্রথমটার পরে কমা দিবা, ইন দা মর্নিং আই গো ফর এ ওয়াক। যদি এরকম থাকে ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং সন্ধ্যাবেলায়, আই টেক টি, টি অর্থ চা, আই টেক টি আমি চা পান করি বা চা খাই মনে করো, বা আমি চা নেই।
ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, আই টেক টি, আমি চা পান করি। এখন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আই টেক টি, আমি চা পান করি। আচ্ছা 5 নম্বরও বুঝাই দেবো, আবার সমস্যা নেই, এটা বুঝো একটু ভালো করে আগে। একটা লাইন হচ্ছে আই টেক টি, আরেকটা হচ্ছে ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলা। ইভিনিং অর্থ কি? সন্ধ্যাবেলা। তোমাদের কিন্তু প্রচুর শব্দের অর্থ শিখতে হবে, শব্দের অর্থ যে যত বেশি পারবা ইংরেজি সে তত ভালো পারবা। ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়, আই টেক টি, আমি চা পান করি। ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়, আই টেক টি, আমি চা পান করি। তাহলে এখানে দুইটা বাক্য, একটা বাক্য হচ্ছে ইন দা ইভিনিং, আরেকটা বাক্য হচ্ছে আই টেক টি। তাহলে এরকম দুইটা বাক্য একই লাইনে বসছে তোমার। ইন দ্য ইভিনিং আই টেক টি, সন্ধ্যাবেলা আমি চা পান করি। তাহলে ইন দ্য ইভিনিং এর পরে একটা কমা দিতে হবে। ইন দ্য মর্নিং আই গো ফর এ ওয়াক, তাহলে সকালবেলা আমি হাঁটতে বের হই। তাহলে এখানে সকালবেলার পরে একটা কমা দিতে হবে। আচ্ছা 5 এবং 6 নাম্বারটা আবার একটু রিপিট করি তাহলে। 5 নাম্বার বলছিলাম, যদি সংক্ষেপে কোনো কিছু বলা হয়, কোনো কিছুর যদি সংক্ষেপ করে দেওয়া হয়, কোনো কিছুর যদি হচ্ছে সংক্ষেপে বলা হয়, সংক্ষেপ, যেমন হচ্ছে ডো নট। ডো নট মানে হচ্ছে কোনো কিছু না করার জন্য বলা হয় সাধারণত ডো নট। তুমি এটাকে সংক্ষেপ করে লিখলা ডন্ট, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। ফাদার, বাবা, বাবার, ফাদার্স, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। মাদার, আম্মু। যদি এখন হয় আম্মুর, মনে করো কি আম্মুর টাকা, তাহলে আম্মুর টাকা, মাদার টাকা, এভাবে লেখা যাবে না কিন্তু। লিখতে মাদারের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, পরে এস দিতে হবে, মাদার্স টাকা, অ্যাপোস্ট্রফি দিয়ে পরে এস, পরে টাকা, মাদার্স টাকা। এরকম মনে করো হচ্ছে ভাইয়ের কলম, ভাইয়ের কলম, তাহলে BROTHER পেন, ব্রাদার পেন লেখা যাবে না কিন্তু। তাহলে এটা কি হয়ে গেল? ব্রাদার মানে হচ্ছে ভাই, পেন মানে তো হচ্ছে কলম, তাহলে ভাই কলম হয়ে গেল। ভাই কি কলম? ভাই তো কলম না, ভাইয়ের কলম। ব্রাদার্স পেন মানে হচ্ছে ভাইয়ের কলম। নাসির, বোঝা না গেলে তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে, একটু কেটে আবার ঢুকো। মানে এখানে আমার জায়গা থেকে কিছু করার নাই, কারণ হচ্ছে আমার এখান থেকে সব হচ্ছে। তোমাদের কারো যদি না বোঝা যায় তার মানে হচ্ছে তার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। তাহলে যেই রুমে ভালো নেটওয়ার্ক পায় একটু ওই রুমে যাও, অথবা কলটা কেটে দিয়ে আবার একটু ঢুকো। ব্রাদার পেন, ব্রাদার পেন তো হবে না, ভাইয়ের কলম, তাহলে ব্রাদারের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দিতে হবে, ব্রাদার্স পেন। বোনের বই, সিস্টার বুক হবে। তাহলে এটা হয়ে গেল বই, এটা হয়ে গেল সরি, এটা হয়ে গেল বোন, এটা হয়ে গেল বই। আমরা তো বলতেছি বোনের বই, তাহলে সিস্টার্স বুক, সিস্টারের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেব, সিস্টার্স বুক, তাহলে হবে বইয়ের, বোনের বই, ভাইয়ের কলম। ওকে। আর 6 নম্বরে বলছিলাম, কাউকে যদি কোনো কিছু সম্বোধন করা হয়, সহজভাবে বলে দিই এত, মানে এটার জন্য স্যার, ম্যাডাম, ফ্রেন্ড, স্যার, ম্যাডাম, ফ্রেন্ড, এরকম যদি কোনো লেখা আশেপাশে থাকে তাহলে হচ্ছে তার আগে বা পরে কমা দিতে হবে। যদি স্যার শব্দের শুরুতেই থাকে, যেমন এখানে বাক্যের শুরুতে স্যার আছে, তাহলে স্যারের পরে একটা কমা দিতে হবে। এইখানে শব্দের বাক্যের শেষে স্যার আছে, তাহলে স্যারের আগে একটা কমা দিতে হবে। যদি বাক্যের শুরুতেই স্যার থাকে তাহলে স্যারের পরে একটা কমা দিয়ে দিবা, ম্যাডাম থাকলে ম্যাডামের পরে একটা কমা দিয়ে দিবা, ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের পরে একটা কমা দিয়ে দিবা, আর যদি শেষে থাকে তাহলে তার আগে একটা এরকম করে কমা দিয়ে দিবা। এখন বুঝছি, স্যার, ম্যাডাম, ফ্রেন্ড, এরকম আঙ্কেল, এরকম যদি মানে কাউকে কোনো কিছুতে ডাকা বোঝাচ্ছে, এরকম কিছু ডাকা বোঝাইলেই, মানে তুমি কিছু নাম ধরে ডাকতেছো, এই করিম এদিকে আসো, তাহলে করিমের পরে একটা কমা দিতে হবে। এই রহিম এদিকে আসো, রহিমের পরে একটা কমা দিতে হবে। এ বন্ধু চল না খেলতে যাই, তাহলে এই যে এই বন্ধু বললা, বন্ধুর পরে একটা কমা দিতে হবে।
বান্ধবী চল না আড্ডা দেই, তাহলে বান্ধবীর পরে একটা কমা দিতে হবে। ওকে, গুড। ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা বসে, এটা বুঝো একটু ভালো করে, এটা একটু বড় হলে বুঝবা, তোমাদের আসবে না খুব একটা এটা। ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা বসে, বিশেষ করে এইটে যারা আছো তারা ভালো করে বোঝাও, 7 না বুঝলেও চলবে। ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা বসে, ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে, তোমরা এটা সিলেটি যারা আছো তারা ভালো বুঝবা, এই যে ডিপেন্ডেন্ট বিষয়, ইংল্যান্ডে যায় না মানুষজন, এটা তো সবাই শুনছো, যে অমুক তো লন্ডন গেছে, কি কেমনে গেছে, ডিপেন্ডেন্ট বিষয় গেছে। ডিপেন্ডেন্ট বিষয় মানে কি, মানে একজনের উপরে নির্ভরশীল হয়ে আরেকজন গেছে আর কি। দেখা যাচ্ছে বিয়ে করাই দিচ্ছে, হাজবেন্ডের উপর নির্ভর করে ওয়াইফ যাচ্ছে, অথবা মেয়ের উপর নির্ভর করে ছেলে যাচ্ছে, মানে একজন চাকরি করবে আরেকজন পড়াশোনা করবে, এরকম দেখায় দেখায় যাচ্ছে আর কি। তাহলে এই বিষয়ের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট বিষয়, তাই না? আমার ভুল হইলে বইলো, কারণ আমি তো আসলে বেশি কিছু জানি না তোমাদের সিলেটের। এখন এরকম একটা লাইনের উপর যদি আরেকটা লাইন বা একটা কথার উপর যদি আরেকটা কথা নির্ভর করে, তখন এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন কি, তুমি যদি আমার টাকা দাও তাহলে আমি স্কুলে যাব, আমার বই কিনা দিলে আমি স্কুলে যাব, তাহলে কি স্কুলে যাওয়াটা নির্ভর করতেছে কার উপরে? বই কিনা দেওয়ার উপরে। তুমি বলছো আমার যদি কালকে বই কিনা দেও তাহলে আমি স্কুলে যাব, নাহলে আমি স্কুলে যাব না। তার মানে স্কুলে যাবা কি যাবা না, এটা তোমার ইচ্ছার উপরে এখন নাই, এটা নির্ভর করতেছে বই কিনা দেওয়ার উপরে। স্কুলে যাবা কি যাবা না, এটা নির্ভর করতেছে কিসের উপরে? বই কিনে দেওয়ার উপরে। তাহলে তোমার যদি বই কিনে দেয় তাহলে তুমি যাবা, যদি বই না কিনে দেয় তাহলে তুমি কালকে যাবা না। এরকম যদি করিম বেড়াইতে আসে তাহলে আমি নদীর পাড়ে যাব, মানে করিম যদি তোমাদের বাসায় আসে তাহলে করিমের সাথে নদীর পাড়ে ঘুরতে যাবা। তাহলে আর যদি করিম না আসে তাহলে ঘুরতে যাবা না। তার মানে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, এরকম একটা হইলে আরেকটা হবে, বা একজন আসলে আরেকজন যাবে, একটা করলে আরেকটা কাজ করবে। এরকম যদি একটা কাজ আরেকটা কাজের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ভাত রান্না হলে খাবো, তোমার রান্না না হলে খেতে পারবা? তাহলে খাওয়াটা কার উপরে নির্ভর করতেছে? পেটে ক্ষুধা লাগলেই খাওয়া যাবে না, খাওয়াটা নির্ভর করতেছে ভাত রান্নার উপর, যদি ভাত রান্না হয় তাহলে তুমি খেতে পারবা। তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এখানে উদাহরণ কি দিচ্ছে দেখো, ইফ ইউ কাম হেয়ার, তুমি যদি এখানে আসো, নাম্বারটা বুঝাচ্ছি দেখো খেয়াল করে। ইফ ইউ কাম হেয়ার, তুমি যদি আসো, আই উইল গো উইথ ইউ, তুমি আসলে আমি তোমার সাথে যাব। মানে বিষয়টা হচ্ছে একটার উপর যদি আরেকটা ডিপেন্ডেন্ট হয়, মানে একটা হইলে যদি আরেকটা হয়, তুমি আসলে আমি যাব, তাহলে তুমি যদি না আসো তার মানে আমি কি করব না, যাব না। এরকম দুইটা লাইন যদি, হ্যাঁ জামাল কিছু বলবা, বললে মেসেজ দেবো, যে একটা লাইন যদি আরেকটা লাইনের উপর এরকম ডিপেন্ডেন্ট থাকে, তুমি আসলে আমি স্কুলে যাব। সকালে অনেক সময় বলে না যে হচ্ছে, আচ্ছা তুই যদি হচ্ছে ঘুরতে যাস তাহলে আমার ডাক দিস, তাহলে আমিও যাবো। তুই যদি ঘুরতে যাস তাহলে আমার ডাক দিস, তাহলে আমিও যাব। তার মানে ব্যাপারটা কি, তুই যদি ঘুরতে যাস, তোমরা আচ্ছা একটু দাঁড়াও তো, ওটা ইমোজি দিচ্ছ না? অফ করে দিই। ওকে, দেখো, আচ্ছা খেয়াল করো, তার 8 নাম্বারটা ভালো করে খেয়াল করো। যদি একটা ক্লজের উপর আরেকটা ক্লজ ডিপেন্ডেন্ট করে, করিম আসলে আমি তেমুখী যাব, তাহলে করিম আসলে আমি তেমুখী যাব, দুইটা জিনিস আমি করিমের উপর ডিপেন্ডেন্ট করতেছি, যে করিম যদি আসে তাহলে আমি তেমুখী যাব। এরকম যদি একটা জিনিসের উপর আরেকটা জিনিস ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এখানে বলছে ইফ ইউ কাম হেয়ার, তুমি যদি এখানে আসো, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। তার মানে শর্ত দিয়ে দিছে, তুমি যদি আসো তাইলে আমি যাব। তাহলে এরকম যদি একটা শর্ত দিয়ে দেয়, সহজ কথা হচ্ছে যদি একটা
শর্ত দিয়ে দেয়, তাহলে ওই শর্ত দেওয়ার পরে একটা কমা হবে। এই আচ্ছা, রিপোর্টেড স্পিচ এটা তোমাদের আপাতত লাগবে না, এটা 9 10 এ লাগবে, আমরা প্র্যাকটিস করার সময় বুঝাবো। অংশের পরে আচ্ছা এটা লাগবে না। এরপরে আসা হচ্ছে এখন বড় হাতের অক্ষর কোথায় বসবে, ছোট হাতের অক্ষর কোথায় বসবে, এটা একটু দেখো। প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, প্যারাগ্রাফে যতটা লাইন লাগবে লিখবা, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে। আচ্ছা জি, যেমন ধরো করিম ইজ মাই ব্রাদার, হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। তাহলে দেখো এখানে কি কি লাইন আছে। করিম ইজ মাই ব্রাদার, করিম হচ্ছে আমার ভাই, তাহলে করিম আমার ভাই, এটার পরে একটা ফুল স্টপ দিতে হবে। করিম হচ্ছে আমার ভাই, তাহলে করিমের প্রথম শব্দ কোনটা, করিম, তাহলে করিমের কেটা বড় হাতের অক্ষর হবে। এরপরের লাইনটা হচ্ছে হি ইজ ভেরি অনেস্ট, সে খুব সৎ, এটা আরেকটা লাইন। তাহলে এই লাইনের প্রথম অক্ষর হচ্ছে হি, প্রথম শব্দ হচ্ছে হি, হি এর প্রথম অক্ষর হচ্ছে এইচ, তাহলে এইচটা বড় হাতের হইতে হবে। হি ইজ ভেরি অনেস্ট। ও লাস্টের লাইন হচ্ছে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এইখানেও হিটা হচ্ছে প্রথম শব্দ, তাহলে এইটার এইচটাও বড় হাতের হইতে হবে। এরকম প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড় হাতের হইতে হবে। ইংরেজিতে যতগুলি লাইন লিখবা প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড় হাতের হইতে হবে। 2 নম্বর হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হবে। সহজভাবে যদি বলি, প্রপার নাউন মানে হচ্ছে যেটা দিয়ে তোমার কোনো কিছু নাম বোঝায়, সহজ কথা, তুমি যেটা দিয়ে চিনবা, একজন মানুষকে চিনবা, একটা জায়গা চিনবা। যদি বলা হয় তেমুখী, তেমুখী বললেই কিন্তু তুমি চিনবা যে হচ্ছে ওই যে 3 রাস্তার মোড় যেটা। এখন কেউ কিন্তু তেমুখী বললে কদমতলী চিনবা না, মানে তেমুখী বলা মানেই তুমি চিনবা ওই জিনিসটা, তুমি যেই জিনিস দিয়ে চিনতে পারবা, কোনো নাম দিয়ে চিনতে পারবো, ওইটার নামই হচ্ছে প্রপার নাউন, ওইটা বড় হাতের হবে। তাহলে যদি বলে তেমুখী, তাহলে তেমুখী টিটা বড় হাতে লিখতে হবে। যে কোনো মানুষের নাম, যে কোনো মানুষের নাম, করিম, রহিম, জামাল, হ্যাঁ, আয়েশা, তারপরে এখানে কে কে আছো, পিঙ্কি, তারপরে হচ্ছে আর কার মেসেজ আছে, সানজানা, রুমি, তাহমিদা, সানি, এরকম যারা আছো, এরকম যে কারো নাম লিখতে হলে নাম বড় হাতে লিখতে হবে। তোমাদের স্যারের নাম, নাম লিখতে হলে নামের প্রথম অক্ষর কি হতে হবে, অবশ্যই বড় হাতের হতে হবে। যে কোনো জায়গার নাম, তেমুকি, টুকের বাজার, সিলেট, সুবিদ বাজার, যে কোনো নাম লিখতে ওটা প্রথম অক্ষর বড় হাতের হতে হবে। পদ্মা, পদ্মা একটা নদীর নাম, পদ্মা বললেই তোমরা চিনো যে এটা একটা নদী, তাহলে পদ্মার বড় হাতের হতে হবে। বাংলাদেশ, যে কোনো দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের হতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান যাই লেখো না কেন প্রথম অক্ষর বড় হাতের হতে হবে। সুরমা, সুরমা মানে তোমরা বুঝো সুরমা নদী, তাহলে সুরমা নদীর এসটা বড় হাতের হতে হবে। কোথাও যদি আই একা থাকে, আই এবং আই দ্বারা যদি আমি বুঝায়, আমি, তাহলে সেটা সবসময় বড় হাতের হতে হবে। যেমন আই এম রানা, তাহলে আই এম রানা, আমি হই রানা, আমার নাম হচ্ছে রানা, তাহলে এই আইটা বড় হাতের হইতে হবে। অর্থাৎ আই একলা যে জায়গায় দেখবো ওই জায়গায় আই রে বড় হাতের বসাই দেবে, সেটা যেখানেই বসুক না কেন, আই সবসময় বড় হাতের হইতে হবে। পরে রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হবে, এটা মেইনলি হচ্ছে 9 10 লাগবে, তোমাদের খুব বেশি লাগবে, তারপরে বুঝে রাখো। রিপোর্টেড স্পিচ হচ্ছে, মনে করো এটা নেরেশন আরো ভালো করে পড়বা তোমরা, এটা মনে হয় তোমাদের 7 8 খুব একটা নাই, বিশেষ করে 7 এ নাই, এটা মোটামুটি একটু আছে। যে জিসান কিছু বললে মেসেজ দাও। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ মানে হচ্ছে কারো কথা যদি কুট করে বলা হয়, মানে যেমন তোমরা অনেক সময় বলো না স্যারের কাছে এসে বিচার দাও,
স্যার করিম বলছে কালকে স্কুলে আসবে না, এরকম করে বলো। করিম বলছে আমি কালকে স্কুলে আসবো না, মানে করিম তোমার কাছে বলছে যে আমি কালকে স্কুলে আসবো না, তখন তুমি স্যারের কাছে এসে সুন্দর করে হুবহু ওইভাবেই বলতেছো, স্যার করিম বলছে আমি কালকে স্কুলে আসবো না। এইরকম হচ্ছে যদি কোনো কিছু কুট করে বলা হয়, মানে কারো নাম নিয়ে বা একজন একটা কথা বলছো, ওই কথাটা হুবহু তুমি এসে যে কারো কাছে বলো, তখন এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওটার ভিতরের অংশটুকু সহজভাবে যদি বোঝাই, যেমন ধরো এখানে কি লিখছি, আই সেড টু হিম, আমি তাকে বললাম। আই সেড টু হিম, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সহজ কথা। এরকম এটা দেখো, এই পাশে একটা ইনভার্টেড কমা আছে, এই পাশে একটা ইনভার্টেড কমা আছে। এরকম ইনভার্টেড কমার ভিতর যে জিনিসটা থাকবে এটারে বলা হয় রিপোর্টেড স্পিচ। বুঝে ভালো করে, এই পাশে এরকম ইনভার্টেড দিল, কিছু লিখলো, লেখা থেকে এই পাশেও দিয়ে দিল ইনভার্টেড। তাহলে এরকম দুই ইনভার্টেড কমার মাঝখানে যা লেখা থাকবে এটারে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের প্রথম শব্দ যেটা, যেমন এখানে প্রথম শব্দ হচ্ছে ইউ, এই ইউ এর প্রথম অক্ষর বড় হাতের হবে। রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হবে। পিঙ্কি, বোঝা যাচ্ছে না তোমাদের? এ বাকিটা বুঝতেছ? মানে কথা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো তোমরা যারা বুঝতেছো না তাদের মনে হয় নেটওয়ার্কটা দুর্বল, কারণ আমার এখান থেকে তো ক্লিয়ার বুঝতেছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখো 8 4 নাম্বারটা আবার বুঝো একটু। 4 নাম্বার বলছে রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হবে। এখন আমাদের এত কিছু বোঝার দরকার নাই যে রিপোর্টেড স্পিচ কি বা এরকম কি আমাদের বুঝতে হবে না, হ্যাঁ। আমরা জাস্ট বুঝবো এই যে এরকম যদি কোনো লাইন থাকে, যেই লাইনের এই পাশে অ্যাপোস্ট্রফি এস আছে, সরি এস ইনভার্টেড কমা, এই পাশে ইনভার্টেড কমা আছে, এই দুই ইনভার্টেড কমার মাঝখানে যদি কিছু থাকে, দুইটা ইনভার্টেড কমার মাঝখানে যদি কোনো লাইন থাকে, ওই লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এরকম একটা কমা দিলাম, কিছু লিখলাম এখানে, লিখে এখানে আবার কমা দিলাম। এই দুই ইনভার্টেড কমার মাঝখানে যে লাইনগুলি থাকবে, এই লাইনের প্রথম অক্ষর যেটা থাকবে, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা একটা কমার ভিতরে দিচ্ছি দুই পাশে, তাহলে দুই পাশে কমার ভিতরে থাকলে এই ইউটা বড় হাতের হবে। সহজভাবে এটা মনে রাখবা, সংক্ষিপ্ত শব্দ এটা লাগবে না এখানে। ওকে, আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। গত ক্লাসে আমরা একটা দেখছিলাম আলেকজান্ডারেরটা, আমরা এটা আজকে আরেকবার একটু রিভিশন দিব, রিভিশন দিয়ে তারপরে আমরা আবার নতুনটাতে যাব। প্রথমে দেখো, বলছে আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার নামই ছিল আলেকজান্ডার মহান, আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং, সে একজন রাজা ছিল, অফ মেসিডোনিয়া, সে মেসিডোনিয়ার একজন রাজা ছিল। তাহলে আলেকজান্ডার দ্য কিং, সরি আলেকজান্ডার দ্য গ্রেট, সে কোন জায়গার রাজা ছিল? মেসিডোনিয়ার রাজা ছিল। তাহলে এখানে একটা বাক্য শেষ, আলেকজান্ডার দ্য কিং মেসিডোনিয়ার একজন রাজা ছিল, আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া। তাহলে এখানে আমাকে একটা ফুল স্টপ দিতে হবে, একটা বাক্য শেষ। হি ওয়াজ দ্য সন, সে ছেলে ছিল, অফ ফিলিপ, ফিলিপের ছেলে ছিল সে। ফিলিপটাকে এ মাইটি কিং, মানে একজন শক্তিশালী শাসক, অফ স্পার্টা, স্পার্টার শক্তিশালী শাসক। তাহলে হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ, হ্যাঁ এটা পড়াইছিলাম, আরেকবার রিপিট করতেছি, করে পরেরটাতে যাব। হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ, সে ফিলিপের ছেলে ছিল। ফিলিপটাকে এ মাইটি কিং অফ স্পার্টা, যদি কারো নাম নেয়ার পরে, কারো নাম নেয়ার পরে তার পরিচয় দেয়া হয় আবার, তাহলে ওই নামের পরে একটা কমা দিতে হবে।
কারো নাম নেয়ার পরে যদি আবার পরিচয় দেওয়া হয়, সানি তুমি একটু কেটে দিয়ে আবার ঢুকো। যদি কারো নাম নেয়ার পরে আবার তার পরিচয় দেওয়া হয় তাহলে মাঝখানে একটা কমা বসবে। তাহলে হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ, সে ফিলিপের ছেলে ছিল। ফিলিপটাকে এ মাইটি কিং অফ স্পার্টা, স্পার্টার শক্তিশালী শাসক। তাহলে এই ফিলিপের পরে একটা কমা বসবে এখানে। হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ এ মাইটি কিং অফ স্পার্টা, তাহলে স্পার্টা এখানে একটা লাইন শেষ, তাহলে এখানে একটা ফুল স্টপ বসবে। এখন খেয়াল করো এই যে বাক্যটা যে শুরু হলো, দ্বিতীয় বাক্যটা হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ এ মাইটি কিং অফ স্পার্টা, তাহলে বাক্যটা শুরু হলো কোথায় থেকে? হি থেকে। তাহলে এই হি এর এইচটা বড় হাতের হবে, বুঝো ভালো করে। যেহেতু এখানে একটা নতুন বাক্য শুরু হয়েছে তাহলে এই হি এর এইচটা বড় হাতের হবে। হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ এ মাইটি কিং অফ স্পার্টা। তাহলে আলেকজান্ডার হচ্ছে ফিলিপের সন্তান, তাহলে ফিলিপ কে? ফিলিপ একজন শক্তিশালী রাজা, তাহলে একটা রাজার নাম এটা। আমরা বলছি যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, তাহলে ফিলিপের পিটা হবে বড় হাতের অক্ষর, ফিলিপের পিটা হবে বড় হাতের অক্ষর। হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ, সে ফিলিপের ছেলে। ফিলিপটাকে মাইটি কিং অফ স্পার্টা। পরে বলছে হি ইনভেডেড, সে জয় করে ইন্ডিয়া, ইন্ডিয়াকে জয় করে অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর, 327 বছর আগে, বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, খ্রিস্টের জন্মেরও 327 বছর আগে সে ইন্ডিয়া জয় করছিল। আমরা যিশু খ্রিস্ট যেখান থেকে হচ্ছে খ্রিস্টাব্দ হিসাব করি আর কি, অথবা মুসলমানদের হিসেবে ঈসা আলাইহিসসালাম যিনি আর কি, উনার জন্মেরও 327 বছর আগেই সে ইন্ডিয়া জয় করছিল। তাহলে হি ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, খ্রিস্টের জন্মের 327 বছর আগে 327 বছর আগে যে সানি, আমার এখান থেকে তো সব ঠিক আছে, না বোঝা গেলে তো বুঝতেছি না কেন বোঝাচ্ছে না। তোমার মোবাইলটা সমস্যা হচ্ছে হয়তো বা। তোমাদের যে রুমে ভালো নেটওয়ার্ক পায় একটু ওই রুমে বসো, অথবা একটু কেটে দিয়ে আবার ঢুকো। হ্যাঁ, আমার এখান থেকে কোনো সমস্যা নাই, তোমাদের কারণ সমস্যা হলে হচ্ছে তোমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, হয়তো ওয়াইফাই এর প্রবলেম করতেছে, অথবা মোবাইলের ডাটা হইলে ওই রুমে ভালো নেট পাচ্ছে না। যদি ওয়াইফাই হয় ওয়াইফাইটা একবার বন্ধ করে আবার চালু করো, কারেন্টের সুইচটা ওয়াইফাই এর অন অফ করো, তাহলে ভালো নেট পাবে। আচ্ছা দেখো, তাহলে হি ইনভেডেড ইন্ডিয়া, সে ইন্ডিয়া জয় করেছিল অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর, 327 বছর পূর্বে দ্য বার্থ অফ খ্রিস্ট, খ্রিস্টের জন্মের 327 বছর আগে সে জয় করছিল। তাহলে এখানে একটা কথা শেষ হলো যে খ্রিস্টের 327 বছর আগে সে জয় করছে, তাহলে এখানে আমি একটা ফুল স্টপ দিব। এইখানে বাক্যটা শুরু হয়েছে আবার হি দিয়ে, এই হিটাও তাহলে বড় হাতের অক্ষর হবে, এইচ ই, ইনভেডেড ইন্ডিয়া। তাহলে এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, সকল দেশের নামই বড় হাতের অক্ষর হবে। তাহলে এই ইন্ডিয়ার আইটা আমাকে কি দিতে হবে? ইন্ডিয়া, আই বড় হাতের অক্ষর হবে এখানে, ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, খ্রিস্টের এত বছর পূর্বে। ওকে, পরে বলছে অন দা ওয়ে, পথিমধ্যে, হি ডিফেটেড, সে পরাজিত করেছিল, পোরাস, পোরাসকে পরাজিত করেছিল, এন্ড এবং মার্চ টুয়ার্ডস, এবং আগায় গিয়েছিল টুয়ার্ডস দ্য পাঞ্জাব, পাঞ্জাবের দিকে। সে যখন ইন্ডিয়া জয় করলো, ইন্ডিয়া জয় করে পাঞ্জাবের দিকে যাইতেছিল, যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা হয় পোরাসের সাথে। পোরাস হচ্ছে আরেক রাজার নাম। সেই পোরাস রাজারা পরাজিত করে ফেলে, পরাজিত করে সে পাঞ্জাবের দিকে তার বাহিনী নিয়ে আগায় যায়। তাহলে অন দা ওয়ে, কোথাও যদি এরকম লাইন থাকে, বাই দা ওয়ে, অন দা ওয়ে, অন দা আদার হ্যান্ড, এই ওয়ার্ডগুলো যদি কোথাও থাকে, অন দা ওয়ে, বাই দা ওয়ে, অন দা আদার হ্যান্ড, আর 20-25 মিনিট নিব ক্লাস। অন দা ওয়ে, বাই দা ওয়ে, অন দা আদার হ্যান্ড, এরকম কোনো কথা যদি থাকে তাহলে তারপরে সবসময় একটা কমা দিতে হবে, মনে রাখবা। অন দা ওয়ে কোথাও যদি লেখা দেখো, অন দা ওয়ে, বাই দা ওয়ে, অন দা আদার হ্যান্ড, এই তিনটা ওয়ার্ড যেখানেই দেখবা তারপর একটা কমা দিয়ে দিবা।
তাহলে অন দা ওয়ে এর পরে এখানে একটা কমা হবে, অন দা ওয়ে, এখানে বাক্য শুরু, তাহলে এই বাক্যটা শুরু হয়েছে অন দা ওয়ে থেকে, তাহলে ওটা বড় হাতের হবে, ও এন, অন দা ওয়ে। যেইখানে বাক্য শুরু হবে ওই অক্ষরটাই বড় হাতের হবে। অন দা ওয়ে হি ডিফেটেড পোরাস, পোরাস হচ্ছে একজন রাজার নাম, তাহলে পোরাসের পি বড় হাতের হবে, পি ও আর ইউএস। ক্লাস যখন শেষ হবে আমি তো তোমাদেরকে বলবো, ক্লাস তো মাত্র শুরু করলাম, এত তাড়াহুড়া কিসের? পি ও আর ইউএস, পোরাস। হি ডিফিটেড পোরাস এন্ড মার্চড টুয়ার্ডস দ্য পাঞ্জাব, এবং পাঞ্জাবের দিকে আগায়া যায়। পাঞ্জাব হচ্ছে আরেকটা জায়গার নাম, পাকিস্তানের পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের পিটাও বড় হাতের অক্ষর হবে, পি ইউ এন জে এ বি, পাঞ্জাব। তাহলে এখানে অন বড় হাতের হবে, দা ওয়ে এর পরে কমা হবে, হি ডিফিটেড পোরাস, পোরাস যেহেতু একটা রাজার নাম, পি বড় হাতের হবে, এন্ড মার্চ টুয়ার্ডস দ্য পাঞ্জাব। এই এখন আসা হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখি। আজকের ক্লাসের ভিডিও দিব, আজকেরটা দিব। বি নাম্বার দেখো, বি নাম্বার। প্রথমে এগুলো অর্থ বুঝতে হবে, কোথায় থামতে হবে, কি করতে হবে, এটা আমাদের অর্থগুলি ভালো করে বুঝতে হবে। বলতেছে, বুঝো ভালোভাবে, হ্যাঁ। কামাল, ডোন্ট বি সো সিলি, হি উইল কাম সুন, সেইড আনিস। আচ্ছা, এই টাইপের গুলো অবশ্য তোমরা একটু পরে পড়লে ভালো করতে, কারণ এখানে হচ্ছে একটু টাফ গুলি। আচ্ছা, তারপরে বলে দিই, বুঝো ভালো করে। এটা হচ্ছে, তোমরা কি নেরেশন করছো? নেরেশন করো নাই না? নেরেশন করছো? আচ্ছা, নেরেশন পরে থাকলে বুঝবা তোমরা, তাহলে ওকে, সমস্যা নেই। ওকে 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 ওকে। আচ্ছা, দেখো এখানে বলতেছে, লাইনটা আগে বুঝো ভালো করে। কামাল, কামালকে ডাক দিছে এক বেটায়, বুঝছো? এই কামাল, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি, এত বোকা হইও না। ডোন্ট বি সিলি, এত বোকা হইও না। হি উইল কাম সুন, সে খুব শীঘ্রই আসবে। সেড আনিস, এই কথাটা আনিস বলল। আনিস আর কামাল মনে করো দুইজন বন্ধু। এখন এদের আরেক বন্ধু হচ্ছে রহিম। এই রহিম করছে কি, কামাল রে বলে গেছে যে তোরা দুটো এখানে থাক, আমি আসতেছি, বইলে চলে গেছে, তোরা দুটো একটু থাক, আমি আসতেছি। মনে করো হচ্ছে কথার কথা, হোটেলে খাইতে বসছে 3 বন্ধু, এক বন্ধুর নাম কামাল, আরেক বন্ধুর নাম আনিস, আরেক বন্ধুর নাম হচ্ছে রহিম। রহিমটা একটু বেশি চালাক। এখন 3 বন্ধু খাইতে বসছে, এখন বিল দেওয়ার কথা ছিল রহিমের। খাওয়া দাওয়া শেষ করে রহিম বাকি দুটো কইছে, তোরা একটু বস, আমি আইতেছি, তোরা একটু এখানে বস, আমি একটু আসতেছি। এই আসতেছি বলে মনে করো সে তো চলে গেছে। সে যখন চলে গেছে, এখন হচ্ছে কামাল চিন্তায় পড়ে গেছে যে হচ্ছে টাকা কি আমারই দেয়া লাগে কিনা। কামাল আবার একটু কৃপণ মানুষ বেশি, আনিস আবার মোটামুটি ঠিক আছে। কামাল চিন্তা করছে টাকাটা যদি দেয়া লাগে তাহলে তো সমস্যা। কামাল টেনশন করতেছে। এই কামালের টেনশন দেখে আনিস করতেছে, এই কামাল এত বোকা হইস না তো। মানে কামাল তো মনে করছে আমি বোকা হয়ে গেলাম কিনা এই লোকের সাথে খাইতে আইসা। বলছে বোকা হইস না, রহিম এখনই আইসা পড়বে। কথাটা হচ্ছে এরকম। তাহলে প্রথমেই সে কামালে ডাক দিছে, আনিস, এই কামাল এত বোকা হইস না তো, রহিম আসবে। তাহলে যেহেতু কামালকে প্রথমেই ডাক দিছে, এই জন্য কামালের পরে একটা কমা দিতে হবে। কারণ নাম ধরে ডাক দিলে, আমরা বলছিলাম ভাই, আম্মা, আব্বা, এরকম কোনো কিছু নাম ধরে যদি ডাক দেয়, বা কারো একটা নাম ধরে ডাক দিলে নামের পরে তারপরে হচ্ছে কি দিতে হবে, কমা দিতে হবে। তাহলে কামালের পরে একটা কমা দিতে হবে। আর বাক্যটা তো এখানেই শুরু, কামাল দিয়ে শুরু, বা যে কোনো একটা নাম, নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, তাহলে কামালের কেটা হবে বড় হাতের, কে এ এম এল, কামাল, কামাল হবে বড় হাতের। ডোন্ট বি সো সিলি, এত বোকা হয় না।
কামাল ডোন্ট বি সো সিলি, এত বোকা হয়েও না। তাহলে এই যে ডন্ট, ডন্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ। কার সংক্ষিপ্ত শব্দ? ডো নট। ডো নট কে সংক্ষেপে লেখা হয় ডন্ট। ডো নট কে সংক্ষেপে লেখা হয় কি? ডন্ট। তাহলে এরকম যে কোনো জিনিস যদি সংক্ষেপে লেখা হয় তখন আমরা কি বলছিলাম? এই অ্যাপোস্ট্রফি দিতে হবে। তাহলে এই যে ডন্ট বি সো সিলি, তাহলে এইখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, ডিও এনটি, ডন্ট। একটু লাইনে থাকো, আমার একটা কল আসছে, হ্যাঁ 1 মিনিট লাইনে থাকো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। কি পার্সেল? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার আমার 2টা পার্সেল ছিল, একটা বই ছিল আর একটা বালিশ ছিল। হুম হুম। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। তোমরা আছো? হুম, ঠিক আছে। তাহলে যে আমরা যেটা বলতেছিলাম, তাহলে ডন্টের এখানে একটা কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে, ডন্ট। ডন্ট বি সো সিলি, এত বোকা হয় না। এখানে লাইনটা শেষ করছে, এখানে একটা ফুল স্টপ হবে। কামাল ডন্ট বি সো সিলি, এত বোকা হয় না। হি উইল কাম সুন, সে খুব শীঘ্রই আসবে। তাহলে এখানে আরেকটা বাক্য শুরু হয়েছে, হি উইল কাম সুন, সে খুব শীঘ্রই আসবে। তাহলে যেহেতু বাক্য শুরু হয়েছে, এই এইচটা আবার বড় হাতের হবে, হি উইল কাম সুন। সেড আনিস, আনিস বলল। আচ্ছা, যেখানেই লেখা দেখবা সেইড, মনে রাখবা, যেখানেই লেখা দেখবা সেইড, এই সেইড লেখাটা বাক্যের শুরুতেও থাকতে পারে। যারা ছুটি চাচ্ছ তাদের যদি ভালো না লাগে তারা ক্লাস থেকে চলে যেতে পারো, ক্লাসে কেউ ডিস্টার্ব করো না। আমি তো বলছি ছুটি হবে তোমাদের, মিনিমাম তো 1 ঘন্টা ক্লাস হবে। 8:30টায় শুরু করছি তোমাদের ক্লাস, শুরু করতে করতে প্রায় 8:30 বেজে গেছে না, 9:30টায় শেষ হবে ক্লাস। আজকে তো পড়াই নাই, আজকে তো হচ্ছে রুলস গুলি বলতে বলতে সময় চলে গেল। প্র্যাকটিস করতে হবে না? আজকে তোমার 5টা প্র্যাকটিস করার ইচ্ছা ছিল, কমপক্ষে তো একটা প্র্যাকটিস করতে হবে। আজকে ইচ্ছা ছিল 5টা, এগুলো প্র্যাকটিস করব। দেখো, হি উইল কাম সুন, সেড আনিস, আনিস বলল। তাহলে কেউ মেসেজ দিও না এখন আর, স্টপ। যেখানে এরকম সেড দেখবা, সেড লেখা দেখবা, সেড যদি বাক্যের শুরুতেই থাকে, সেড যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে তারপরে একটা কমা হবে। আর যদি বাক্যের শেষে থাকে তাহলে তার আগে একটা কমা হবে। কথাটা বুঝে ভালো করে, একটু জটিল কথা। হি উইল কাম সুন, সে খুব দ্রুত আসবে। সেড আনিস, আনিস বলল। লাইনটা 2 ভাবে বলতে পারতাম, আমি দেখাই তোমাদের। হুম, দেখো, এভাবে বলতে পারতো, হি উইল কাম সুন, সেড আনিস। এভাবে বলতে পারতো, অথবা বলতে পারতো, আনিস সেড হি উইল কাম সুন। হি উইল কাম সুন সেড আনিস, অথবা আনিস সেড হি উইল কাম সুন। 2 ভাবে বলা যায় বাক্যটাকে, হি উইল কাম সুন সেড আনিস, অথবা আনিস সেড হি উইল কাম সুন। 2 ভাবে বলা যায়, হ্যাঁ। যেভাবেই বলো না কেন, যদি প্রথমটার মতো বলো হি উইল কাম সুন সেড আনিস, তাহলে এই সেড এর আগে একটা কমা হবে। এবং মানে কোনো কিছু যদি সেড বলা হয়, রিপ্লাইড বলা হয়, এরকম কিছু যদি বলা থাকে তাহলে তার আগে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, এখানে শুরু হবে হি উইল কাম সুন সেড আনিস।
তাহলে এখানে একটা এরকম অ্যাপোস্ট্রফি হবে, এবং কমাটা এই অ্যাপোস্ট্রফির ভিতরে দিতে হবে, কমাটা অ্যাপোস্ট্রফির ভিতরে দিতে হবে। আর যদি এভাবে বলতো আনিস সেড, তাহলে সেইডের পরে একটা কমা দিতে হয়তো, কমার পরে এভাবে অ্যাপোস্ট্রফি দিতে হবে, অ্যাপোস্ট্রফিতে হি উইল কাম সুন। অ্যাপোস্ট্রফির ভিতরে প্রথম যে শব্দটা থাকবে এই শব্দটা বড় হাতের হবে, এইচই, যেমন এইখানে অ্যাপোস্ট্রফির ভিতরে এইচই আছে, এইচটা বড় হাতের হবে। এরকম দুই পাশে অ্যাপোস্ট্রফি কমা দিলে, সরি ইনভার্টেড কমা দিলে, ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে শব্দটা থাকবে, যেমন এখানে আছে হি, এই হিটা বড় হাতের হবে। হি উইল কাম সুন সেড আনিস, তাহলে হি উইল কাম সুন এর পরে একটা কমা দিবা, পরে সেড আনিস। অথবা যদি বলা হয় আনিস সেড হি উইল কাম সুন, তাহলে আনিস সেড এর পরে একটা কমা দিবা, পরে লিখবা হি উইল কাম সুন। তাহলে দেখো এই লোক কথাটা একসাথে বলছে, কামাল ডোন্ট বি সিলি, বোকা হয় না, হি উইল কাম সুন, সে খুব তাড়াতাড়ি আসবে। কাজে একদম এখানে পোস্ট ইনভার্টেড কমাটা শুরু হয়েছে, একদম এইখানে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। কমাটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এই যে এখানে হি উইল কাম সুন সেড আনিস, আনিস বললো, এই হিটা বড় হাতের হবে। আনিস একটা নাম, নামের প্রথম অক্ষর বড় হাতে হবে। আনিস এটা বলার পরে কামাল রাগে গেছে, we need not wait for him, আমাদের তার জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। he has failed to keep his word, সে তার কথা রাখতে ব্যর্থ হয়েছে, সে কথা রাখে নাই, সে বলছিল আমাদেরকে খাওয়াবে, আজকে খাওয়ায় নাই, তার জন্য আমাদের আর অপেক্ষা করার দরকার নাই, চল আমরা চলে যাবো। অর্থাৎ যখন হচ্ছে আনিস এটা বললো, আনিস বলার পরে কামাল তো রাইগা ডেগে গেছে, রাইগা বলতেছে ওর জন্য আর অপেক্ষা করতে পারবো না, ও আমাদেরকে বলছিল খাওয়াবে, খাওয়ায় নাই, ও আমাদের কথা রাখতে পারে নাই। কামাল কি কি কথা বললো, কামাল বললো এখন যে কোথায়, উই নিড নট ওয়েট ফর হিম, তারা পরেরটা থেকে এটা থেকে দেখো, উই নিড নট ওয়েট ফর হিম, আমাদের তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। উই নিড নট ওয়েট ফর হিম, আমাদের তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। একটা কথা শেষ হয়েছে জন্য ফুল স্টপ। হি হ্যাজ ফেইলড, সে ব্যর্থ হয়েছে, সরি পরের লাইনে, উই নিড নট ওয়েট ফর হিম, আমাদের তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। একটা কথা এখানে শেষ হয়েছে, তাহলে বাক্যটা শুরু হয়েছিল উই দিয়ে, তাহলে এই উইটা ডব্লিউটা বড় হাতের হবে। ডিড নট ওয়েট ফর হিম, তাহলে এখানে বাক্য শেষ হয়েছে, এখানে একটা ফুল স্টপ। হি ব্যর্থ হয়েছে, আবার বাক্য শুরু, তাহলে এইটাও বড় হাতের হবে। হি হ্যাজ ফেইলড টু কিপ, কথা রাখতে, হিজ ওয়ার্ডস, তার কথা। রিপ্লাইড কামাল, তাহলে এই যে দেখো সেড কামাল, রিপ্লাইড কামাল, বলছিলাম সেড অথবা রিপ্লাইড থাকলে তার আগে একটা কমা দিতে হবে, আর এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, এই অ্যাপোস্ট্রফি এখান থেকে শুরু হয়েছে, কামাল এখান থেকে কথা বলে যাচ্ছে। উই নিড নট ওয়েট ফর হিম, আমাদের তার অপেক্ষা করার প্রয়োজন নাই। হি হ্যাজ ফেইলড টু কিপ হিজ ওয়ার্ড, সে তার কথা রাখতে ব্যর্থ হয়েছে। রিপ্লাইড কামাল, কামাল বললো, তাহলে পুরো কথাটাই কামাল বলছে। তাহলে পুরো কথার আগে এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু করবা, এখানে এসে শেষ করবা, যেখানে ইনভার্টেড কমা শেষ হবে এখানে একটা কমা হবে, তারপর রিপ্লাইড কামালের পরে বাক্য শেষ ফুল স্টপ। এখানে কামাল বড় হাতের অক্ষর হবে, রিপ্লাইড কামাল, কামাল একজন মানুষের নাম, তাহলে এটা বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকু, আজকে যেটুকু একটা রুল পড়ছি ওদিকে সময় চলে গেছে, কালকে তোমরা এই সি ডি ইএফ এই চারটা বাসায় একটু দেখে রাখবা। নেক্সট ক্লাস হচ্ছে কালকে নিব না, দেখি তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস নিব হয়তো বা পরশুদিন, আবার পরশুদিন ক্লাস নিলে এই বাকিগুলি প্র্যাকটিস করবো আমরা, পরশুদিন ক্লাস নিলে বাকিগুলি প্র্যাকটিস করবো, অথবা হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাস, তোমাদের সিলেবাসের যে কয়টা আছে মডেল, ওইগুলির একটু ছবি কেউ আমাকে দিও, আমরা না হলে ওইখান থেকে প্র্যাকটিস করবো। তোমাদের সিলেবাসে মডেল যত থেকে যত আছে, মডেল 10 থেকে 30 আছে, এই মডেলের যে পাংচুয়েশন মার্ক গুলি আছে এটার ছবি দিও, ক্লাস 8 এরও ছবি দিও, আমাকে 9 এরও ছবি দিও, সমস্যা নাই, সরি 7 এরও ছবি দিও, আমরা ওইখান থেকে প্র্যাকটিস করব। তাহলে তোমাদের নেক্সট পরশুদিন হয়তো বা ক্লাস নেবো, আমি আগেই বলে দিব কখন ক্লাস নেবো, হ্যাঁ। পাংচুয়েশন মার্ক শেষ হলে পরে আমরা, তোমাদের টেক কোশ্চেন আছে ক্লাস 8 এ,
ক্লাস 8 এর টেক কোশ্চেন আছে?